দর্শক স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ খুলনা বিভাগ সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে খুলনা ও যশোর অঞ্চলে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সফরকালে তিনি খুলনা ও যশোরে পৃথক দুটি জনসভায় ভাষণ দেবেন। সফরসূচি অনুযায়ী বেলা 11টায় ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে যাত্রা করবেন তারেক রহমান। দুপুরে নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি বক্তব্য রাখবেন। বিএনপির স্থানীয় নেতারা জানান, এই সমাবেশ থেকে তিনি খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার 14টি সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন। 2004 সালের পর এটি খুলনার মাটিতে তার প্রথম সরাসরি কোনো রাজনৈতিক কর্মসূচি। খুলনার সমাবেশ শেষ করে তারেক রহমান হেলিকপ্টার যোগে যশোরের উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে আরেকটি জনসভায় তিনি বক্তব্য রাখবেন। নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান আজ চট্টগ্রাম ও কক্সবাজারের অন্তত 5টি স্থানে সমাবেশে যোগ দেবেন। প্রথমেই মহেশখালীতে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এরপর কক্সবাজার শহরের বাহারছড়াস্থ বীর মুক্তিযোদ্ধা মাঠে 11 দলীয় ঐক্যের জনসভায় যাবেন তিনি। বেলা 11টা নাগাদ লোহাগড়ার পদুয়ায় সমাবেশে যোগ দেবেন শফিকুর রহমান। দুপুরে সীতাকুণ্ড এবং সবশেষ বিকেল 5টায় চট্টগ্রাম মহানগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। এসব নির্বাচনী জনসভায় চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়া এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দলের পরিকল্পনার কথা তুলে ধরবেন শফিকুর রহমান। ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে করা পৃথক 2 মামলার রায় ঘোষণার জন্য আজ দিন ধার্য রয়েছে। হাসিনার পাশাপাশি তার ছোট বোন শেখ রেহানার 3 সন্তান টিউলিপ সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক সহ 22 জনের বিরুদ্ধেও রায় দেবেন ঢাকার বিশেষ জজ আদালত 4 এর বিচারক। শেখ হাসিনা পরিবারের সদস্য ছাড়াও আসামি হিসেবে রয়েছেন রাজুক গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারাও। এই মামলায় 21 জন আসামিই পলাতক। মামলার 2টি অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে শহরে বাড়ি বা ফ্ল্যাট বা আবাসন সুবিধা থাকার পরও তা গোপন করেছেন। এর ফলে প্লট বরাদ্দে আইন বিধি, নীতিমালা ও আইনানুগ পদ্ধতি লঙ্ঘন হয়েছে। আমাদের আড়াইটে তো রেডি আছে স্টক। সংবাদের শুরুতে আপনাদেরকে জানাচ্ছিলাম খুলনায় তারেক রহমানের নির্বাচনী জনসভার বিষয়ে। তো দক্ষিণাঞ্চলে তারেক রহমানের সফরের বিষয়ে আমরা আরেকটু বিস্তারিত জানতে চাচ্ছি। আমাদের সহকর্মী ইয়াসিন আরাফাত যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আরাফাত, তারেক রহমানের সফরকে ঘিরে স্থানীয়দের মাঝে কেমন উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন, আর সমাবেশের প্রস্তুতি কেমন আমাদেরকে জানাবেন।
তারেক রহমান দীর্ঘ 22 বছর পরে আজকে খুলনাতে আসছেন এবং এই খুলনাতে আসার ফলে আমরা দেখতে পেয়েছি যে খুলনা খালিশপুরের যে প্রভাতী স্কুল মাঠ রয়েছে, এই মাঠটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং এখনও আমরা দেখতে পাচ্ছি যে নগরীর বিভিন্ন স্থান থেকে ছোট ছোট খণ্ড মিছিলে এই খালিশপুর মাঠে কিন্তু তারা যাচ্ছে এবং তারেক রহমান সহ তারেক রহমান, খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের নামে নানাবিধ স্লোগান কিন্তু তারা ইতিমধ্যেই দিচ্ছে। এছাড়া সাধারণ মানুষের যে প্রত্যাশা রয়েছে সেই প্রত্যাশার মধ্যে তারা আশা করছেন খুলনার যে শিল্পনগরী ছিল এটি মৃত নগরী হিসেবে পরিণত ছিল এবং এই মৃত নগরীর যে অর্থনৈতিক অবস্থার অবকাঠামোর উন্নয়ন, সেই উন্নয়নের কারণেই তারা কিন্তু তারেক রহমান একটি রূপরেখা দেবেন এমনটি তারা প্রত্যাশা করছে। আমি আপনাদেরকে যদি আরেকটু সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে নেতাকর্মীরাও কিন্তু আমি মাঠের একটু গেটের বাইরে রয়েছে এবং তারা কিন্তু জানাচ্ছেন যে তারেক রহমান যে কোনো সময় এসে পৌঁছাবেন এবং পৌঁছানোর পরে তারা কিন্তু খুলনার যে 6টি আসনের যে প্রার্থীরা রয়েছেন সেই প্রার্থীদেরকে কিন্তু তিনি পরিচয় করিয়ে দেবেন এবং এরই ফলে তাদের যে বিএনপির যে প্রার্থী সেই প্রার্থীদেরকে কিন্তু তিনি নিয়ে যাবেন। এটি ছিল খুলনা থেকে সর্বশেষ অবস্থা। দর্শক, খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিন আরাফাত। দিনাজপুরের পার্বতীপুরে 11 দলীয় জোটের নির্বাচনী পথযাত্রা চলছে। এ বিষয়ে জানাতে দিনাজপুর থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ। কথা বলছি তার সাথে। সুলতান, কর্মসূচিতে কারা উপস্থিত রয়েছেন জানাবেন এবং জোটের নেতারা কি বলছেন? আজকে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই দিনাজপুরের 11 দলীয় জোটের যে পথযাত্রা সেটি কিন্তু শুরু হচ্ছে এবং এখানে কিন্তু যে কেন্দ্রীয় নেতারা, বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মনিরা শারমিন এবং তরিকুল ইসলাম কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে যাবেন। এখন কিন্তু মঞ্চে রয়েছেন যে দিনাজপুর 5 আসনের যিনি জাতীয় নাগরিক পার্টির প্রার্থী ডাক্তার আব্দুল আহাদ, তিনি কিন্তু মঞ্চে রয়েছেন এবং এই মাত্র কিন্তু যে সবার যে কার্যক্রম কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই এই অতিথিরা কিন্তু আসবেন। তখন হয়তোবা আমরা তাদের যে নির্বাচনের বিষয়টি সেটি কিন্তু বিস্তারিতভাবে বলতে পারবো। আমরা দেখেছি যে 11 দলীয় জোটের নেতাকর্মীরা, বিশেষ করে জামাত সমর্থিত যারা নেতাকর্মীরাও কিন্তু এই মঞ্চে উপস্থিত রয়েছেন এবং 11 দলের নেতাকর্মীরা কিন্তু এই মঞ্চে এসে তারা কিন্তু তাদের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু করছেন। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি যে এই বিভিন্ন এলাকা থেকে কিন্তু জনসভায় আসে, তারা কিন্তু মিছিল সহকারে এখানে আসছেন এবং এনারা কিন্তু বসে আসছেন। হয়তোবা কিছুক্ষণের মধ্যেই এখানকার যে কেন্দ্রীয় নেতা, বিশেষ করে হাসনাত আব্দুল্লাহর যে প্রধান অতিথি হিসেবে উনি উপস্থিত থাকবেন, তিনি কিন্তু এখানে হয়তোবা নির্বাচনী যে দিক নির্দেশনা সেটি কিন্তু এখান থেকে তিনি প্রচার করবেন এবং সেই দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু তার নেতাকর্মীরা কাজ করবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। দর্শক, দিনাজপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ। জামাতের বিরুদ্ধে দেশের বিভিন্ন আসনে বিপুল সংখ্যক ভোটার স্থানান্তর এবং পাড়ায় পাড়ায় শান্তি কমিটি গঠনের অভিযোগ করেছে বিএনপি। নির্বাচন কমিশনে বিএনপির করা এসব অভিযোগ অস্বীকার করে নেতাকর্মীদের হেনস্থা করার পাল্টা অভিযোগ তুলেছে জামাত। রোববার সিইসির সাথে বৈঠকে এসব পাল্টা অভিযোগ করে দুই দল। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে রবিবার দুপুরে সিইসির সাথে ঘণ্টাব্যাপী বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। বৈঠকে দলটির নেতারা বিএনসিসি ছাত্রদের নির্বাচনে যুক্ত করার বিরোধিতা করেন। তারা বলেন, দেশের বিভিন্ন আসনে বিপুল সংখ্যক নতুন ভোটার স্থানান্তর হয়েছে, যা অস্বাভাবিক। প্রচারণায় ধর্মীয় বিশ্বাস ও আবেগকে ব্যবহারের অভিযোগ করেছে বিএনপি। নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার নামে একটা করে শান্তি কমিটি নাকি গঠন করা হবে, এমন সব নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে, যেটা শুধু মানে আইন অমান্য বা আইন ভঙ্গকারী না, আমাদের ধর্মীয় বিশ্বাস, আমাদের আবেগ এগুলোকে আহত করছে। পরে সিইসির সাথে বৈঠক করে জামায়াতের 6 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে জামায়াতের মহিলা শাখার কর্মীরা তাদের ওপর হেনস্থা ও সাইবার বুলিংয়ের অভিযোগ করেন। বলেন, ইসলামী বিধান অনুযায়ী দলের শীর্ষ পদে কোনো নারীর যেতে না পারার বিষয়টি তারা মেনে নিয়েছেন। পুরুষ হচ্ছে নারীদের পরিচালক, তো
তো এখানে আল্লাহর এই নির্দেশটা, এটা কোরআনের নির্দেশ, এটা ফরজ। সেই হিসাবে কোনো ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না। আর আমরা এটা মেনে নিয়েই আমরা ঈমান এনেছি, এটা মেনে নিয়েই আমরা চলছি। কারো মত এবং তার চিন্তাকে বাই ফোর্স আঘাত করে আমাদের এই গণমানুষের নারীদের অধিকারকে কেউ রুখতে পারবে না ইনশাআল্লাহ। পাড়ায় পাড়ায় শান্তি কমিটি গঠনের অভিযোগ অস্বীকার করেছে জামায়াত। সুস্থ কোনো লোক সুস্থ কোনো দল এই ধরনের অভিযোগ করতে পারে না। এটা হচ্ছে একদল লোক, একটা দল যদি অস্থির হয়ে যায়, জনগণের যে বিপুল সমর্থন আমাদের দিকে, পুরুষ মহিলা সবার যে সমর্থন, এগুলোতে ভীত হয় তারা এই সমস্ত কথাবার্তা তারা বলছে। জামায়াত আমিরের আইডি হ্যাকের পর একটি ছাত্র সংগঠনের কর্মসূচির সাথে হ্যাকারের সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানান এই জামায়াত নেতা। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রায় 2 বছর পর গাজা ও মিশরের মধ্যকার সীমান্ত পারাপারের জন্য রাফা ক্রসিং খুলে দিয়েছে ইসরায়েল। তবে এটি সীমিত পরিসরে চালু করা হয়েছে এবং শুধু ফিলিস্তিনি বাসিন্দাদের চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। স্থানীয় সময় রোববার রাফা ক্রসিং খুলে দেওয়ার কথা ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা কোগার্ড জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি এবং রাজনৈতিক স্তরের নির্দেশনা অনুযায়ী রোববার থেকে রাফা সীমান্ত সীমিত আকারে শুধু বাসিন্দাদের যাতায়াতের জন্য খুলে দেওয়া হয়েছে। সংস্থাটি জানিয়েছে, আপাতত প্রতিদিন এই ক্রসিং দিয়ে 150 জন গাজা ছাড়তে পারবেন আর ফিলিস্তিনি ভূখণ্ডটিতে ফিরতে পারবেন 50 জনের মতো। আর এই প্রক্রিয়া ইউরোপীয় ইউনিয়ন বর্ডার অ্যাসিস্ট্যান্স মিশন, মিশর এবং সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে পরিচালিত হচ্ছে। খেলার খবর। অনেক জল্পনা কল্পনা হলেও আসন্ন টি-20 বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তবে গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে তারা। বাবর আজম, শাহিন আফ্রিদিদের নিয়ে গঠিত জাতীয় দলকে বিশ্বকাপে খেলতে সরকারের পক্ষ থেকে রোববার ছাড়পত্র দেওয়া হয়েছে। পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে করা একটি পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়। বিবৃতিতে জানানো হয়, পাকিস্তান ক্রিকেট দলকে টি-20 বিশ্বকাপ 2026-এ অংশগ্রহণের অনুমোদন দিয়েছে পাকিস্তান সরকার। তবে 2026 সালের 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না। এর আগে বিশ্বকাপ অংশগ্রহণের ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে বসবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মোহসিন নাকভি। রোববার ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ অলিম্পিক কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিওএর সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাজধানী ঢাকা থেকে 86 কিলোমিটার এবং ময়মনসিংহ শহর থেকে 26 কিলোমিটার দূরে অলিম্পিক কমপ্লেক্সের অবস্থান। অলিম্পিক কমপ্লেক্সের উদ্যোগ কয়েক বছর ধরে থাকলেও জায়গা সংকটের জন্য বারবার থেমে যায়। অলিম্পিক অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের প্রচেষ্টায় ময়মনসিংহের ত্রিশালে সেনাবাহিনীর 173.2 একর জায়গায় অলিম্পিক কমপ্লেক্স নির্মাণের সিদ্ধান্ত হয়। কমপ্লেক্সে যাতায়াতের জন্য আরও 9 একর জায়গা সেনাবাহিনী নিজ অর্থায়নে কিনেছে। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বেলা 12টায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্যের জন্য চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।